শোন, এমনই কর। ২৬ বছর বয়সী নীলা হোটেল রুমে বসে অপেক্ষা করছে তার দেবর ও তার পার্টনার নিলয়ের জন্য। এর প্রায় ৩০ মিনিট পর আসলো নিলয়। কি রে, তোর আসতে এতক্ষণ লাগে? সরি ভাবি, বাইকে তেল শেষ হয়ে গিয়েছিল। ও আচ্ছা, নে তাড়াতাড়ি শুরু কর, আজ বেশি সময় নাই। তোর ভাই বাসায় এসে না দেখলে সন্দেহ করবে। আচ্ছা ঠিক আছে। শোন, এমনই কর। ওকে ভাবি। ওকে। আচ্ছা, এগুলো বলা বাদ দিয়ে তাড়াতাড়ি শুরু কর। কথাটা বলেই বিছানায় শুয়ে পড়ল নীলা। আর শুতে শুতে নীলা আবারও বলল, সীমা কোথায়? বাইরে বসে আছে। অতঃপর নীলা এবং নিলয় তাদের কাজ শুরু করলো। চলে গেল পাপের দুনিয়ায় নিজেদের দেহের চাহিদা মেটাতে। প্রায় ১৫ মিনিট পর, ওই, তোর হইছে? ভাবি। আচ্ছা সর, ওঠ আমার ওপর থেকে। আর একটু থামো না প্লিজ ভাবি। তোকে সুখ দিতে গিয়ে আমি আমার সংসার ভাঙতে পারবো না, সর। একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিল নিলয়কে নীলা। তারপর নিজের কাপড় ঠিক করতে করতে নীলা বলল, আমি গেলাম। আর শোন, বারবার কল করবি না হইলাম। তোর ভাইয়া মাঝে মাঝে ফোন হাতে নেয়, যদি ধরা পড়ি তাহলে আমাকে আর পাবি না। না না ঠিক আছে ভাবি, আমি তোমাকে হারাতে পারবো না। এই বলে নীলা নিচের বোরখা পরে রুম থেকে বেরিয়ে সীমাকে ডেকে নিয়ে হোটেল ত্যাগ করে। নীলা বাইরে এসে একটা সিএনজি ধরে বাসার দিকে রওনা হয় সীমাকে সাথে নিয়ে। আসলে সীমা হলো নীলার বাসার কাছের মেয়ে, যাকে নীলা নিজের বোনের মতো দেখে আর বিশ্বাসও করে। তাই ওকে সাথে নিয়ে নিজের ইচ্ছে মতো পরপুরুষের সাথে নিজের চাহিদা মেটায় নীলা। এই সীমার আরও একটা চরিত্র আছে, যেটা এই গল্প পড়ে আপনারা জানতে পারবেন। এদিকে নিলয় এখনও হোটেল রুমেই বসে আছে, যেখানে এতক্ষণ নিজের চাহিদা মেটালো দুজনে। আর নিলয় বসে বসে ভাবছে নীলাভাবির কিসের অভাব, টাকা, সম্পত্তি, স্বামীর ভালোবাসা। ওর তো ৩ বছরের একটা মেয়েও আছে। আর আমার তো মনে হয় সাদিক ভাইয়া ওর কোনো চাওয়াই অপূর্ণ রেখেছে। তাহলে কেন? এসব ভাবতে ভাবতে ঘড়ির দিকে নিলয় তাকিয়ে দেখে ৩:46। ওরে বাবারি বলে উঠে দাঁড়ায় নিলয়। আজ প্রাইভেট মিস হবে বলে মনে হয়। হোটেল থেকে বেরিয়ে এসে বাইক নিয়ে চলে যায় নিলয়। এদিকে প্রায় ১৫ মিনিট পর বাসার সামনে চলে আসে নীলা। তারপর সিএনজি ভাড়া দিয়ে নীলা সীমাকে বলল, কি রে সীমা, তোর ভাইয়া আবার আসে নাই তো? মনে হয় আসে নাই ভাবি, আসলে তো বাইরে গাড়ি থাকতো। আচ্ছা, তাড়াতাড়ি চল। অতপর নীলা বাসায় এসে গোসল করে ফ্রেশ হয়ে সোফায় বসে টিভি দেখছে। এমন সময় শিপনের ফোন। নীলা প্রথমে ধরল না, কিন্তু শিপনও নাছোড়বান্দা, ফোন দিয়েই যাচ্ছে। অতপর কলটা রিসিভ করলো নীলা। কি বলবি তাড়াতাড়ি বল। কলটা ধরতে এত দেরি হলো কেন ভাবি, জানতে পারি? আমি কি তোর বউ যে তোকে সব বলতে হবে? আজাইরা প্যাচাল বাদ দিয়ে কেন কল করছিস সেটা বল। কাল একটু দেখা করতে পারবে? না, কাল হবে না। কেন? আমার সমস্যা আছে। আর মনে রাখিস, আমি কোনো পতিতা না যে তুই ডাকলি আর আমি চলে আসব। আমার সংসার আছে, সব কিছু মেনটেন করে চলতে হয় আমার। তো কবে দেখা করবে? দেখি। কলটা কেটে দিল নীলা। তারপর সীমাকে ১ কাপ চা দিয়ে যেতে বলে আবারও টিভি দেখায় মনোযোগ দিল নীলা। স্বামীরাকে কোলে নিয়ে, ও স্বামীরা হচ্ছে নীলার মেয়ে, নীলার পছন্দের সিরিয়াল বলে কথা। এই নিন ভাবি চা। তোর কাজ শেষ? ভাবি। আচ্ছা তো বস, এখানে টিভি দেখি। ভাবি বলেই ফ্লোরে বসে পড়ল সীমা। আরে সোফায় বস না, এখন কি তোর ভাইয়া আছে? তারপর সোফায় বসতে বসতে সীমা বলল, কেমনই আপনি একসাথে দুইজনকে সামাল দেন ভাবি? নিলয় শিপন দুজন প্রেমিক। বলেই একটা শ্বাস ছাড়ল সীমা। তারপর নীলা একটা হাসি দিয়ে বলল, দুজন কোথায় রে, তিনজন। তোর ভাইয়া আছে না? একটা আবারও দীর্ঘশ্বাস ছাড়ল সীমা। আর মনে মনে ভাবছে, আমি একটাকেই সামাল দিতে পারি না, আর উনি ৩টা।
বিকাল 5টা। গাড়ির হর্ন শুনে তাড়াতাড়ি করে সোফা থেকে উঠে পড়ে সীমা। সীমার কাণ্ড দেখে মুচকি একটা হাসি দিল নীলা আর বলল, এত ভয় করিস তোর ভাইয়াকে? ভাবি, অনেক। তাহলে আমাকে যে এভাবে সাহায্য করিস যদি জানতে পারে? সীমা চুপচাপ। কি ব্যাপার নীলা, কি করছো? আমার মামুনির স্বামীরা কেমন আছো? বলেই ধপ করে সোফায় বসে পড়ল সাদিক। অনেক ক্লান্ত সে। এই তো টিভি দেখছি। আজকে খুব বেশি ক্লান্ত। আর তোমার অফিস তো 4টা বাজে শেষ হয়, তাহলে মাঝে মাঝে 5টা, 5:30, এমনকি কোনোদিন 6টা বাজেও বাসায় আসো কেন? অনেক কাজ থাকে তাই। আচ্ছা যাও, ওপরে যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও। আর বাহানা দিতে হবে না। তারপর নীলা নাস্তা রেডি করছে, আর এদিকে ওকে বলেই ওপরের দিকে হাঁটা দিল সাদিক। যা সীমা, তোর ভাইয়াকে নাস্তা দে। ওকে ভাবি, যাচ্ছি। এদিকে সাদিক ওপরে গিয়ে ফ্রেশ হয়ে নিল, তারপর নাস্তার টেবিলে আসলো। কিরে সীমা, নাস্তা রেডি? ভাইয়া বসুন, দিচ্ছি। তারপর নাস্তা সেরে সাদিক নিচে নীলার কাছে চলে আসে। নাস্তা করছো? করলাম। আচ্ছা, সন্ধ্যা তো হয়ে এলো, বাজারে যাবা না? না, আজ যাব না। যা আছে তাই দিয়ে সীমাকে চালিয়ে নিতে বলো। এভাবেই দুজনে গল্প করতে করতে অনেকটা সময় কেটে গেল। এখন রাত 10টা। নীলা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে নাইট ড্রেস পরছে আর সাদিককে দেখছে। সাদিক বসে ল্যাপটপে নিজের কাজ করছে। তারপর নীলা সাদিককে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আর কত অফিসের কাজ করবা? ঘরে যে বউ আছে সেটা ভুলে গেছো? সাদিক নিজের কাজ রেখে নীলাকে হ্যাচকা একটা টান দিয়ে বিছানায় চেপে ধরল আর বলল, না, ভুলি নাই। বলেই নীলার ঠোঁটে নিচের ঠোঁট ডুবিয়ে দিল। নীলাও নিজের স্বামীর সোহাগ চোখ বন্ধ করে উপভোগ করছে। এভাবে প্রায় 10 মিনিট চলতে থাকলো। তারপর হঠাৎ টেবিলে রাখা নীলার ফোনের মেসেজ টোনটা বাজতেই দুজনে চোখ সেদিকে গেল। টোন বেজে উঠতেই দুজনের নজর সেদিকে চলে যায়। তখন সাদিক কিছু বুঝে ওঠার আগেই নীলা ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, আবারও ঠোঁট ডুবিয়ে দেয় সাদিকের ঠোঁটে। সাদিকও সেদিকে খেয়াল না করে নিজের স্ত্রীর ভালোবাসায় ডুবে গেল। এভাবেই চলতে থাকে স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসা। তারপর হঠাৎ গভীর রাতে ঘুম ভাঙে নীলার। নীলার ঘুম ভাঙার পর নীলা সাদিকের দিকে তাকিয়ে দেখে সাদিক ঘুমুচ্ছে। নীলা উঠে ফোনটা নিয়ে দেখে নিলয়ের মেসেজ। তখন মনে মনে 101টা গালি দিল ওকে। দিয়ে এসে আবার ঘুমিয়ে পড়ল নীলা। সকালবেলা 8টা বাজে ঘুম ভাঙে সাদিকের। নীলা এখনো ঘুমুচ্ছে। নীলার দিকে তাকিয়ে আছে সাদিক। ঘুমের মধ্যে নীলাকে নিষ্পাপ শিশুর মতো লাগছে। তারপর নীলার কপালে একটা আলতো করে কিস করে বিছানা থেকে উঠে সোজা ওয়াশরুমে চলে যায়। তারপর শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বাইরে বের হয়। এদিকে নীলা এখনো ঘুমাচ্ছে দেখে সীমাকে ডেকে চা দিতে বলে নিউজ পেপারটা নিয়ে ব্যালকনিতে বসে পেপার পড়তে শুরু করলো সাদিক। সীমা চা দিয়ে গেল আর সাদিক চায়ের কাপে চুমুক দিচ্ছে আর খবর পড়ছে। এদিকে নীলাও ঘুম থেকে উঠে গোসল সেরে আয়নার সামনে বসে সাজুগুজু করছে। সাদিক পেপার পড়া শেষে রুমে চলে আসে। এসে দেখে নীলা একটা নীল শাড়ি পরে আয়নার সামনে বসে আছে। নীলাকে নীল শাড়িতে একদম নীল পরীর মতো লাগছে, যা দেখে সাদিক নিজেকে আর কন্ট্রোল করতে পারল না। নীলাকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর পিঠে নাক ঘষতে লাগলো সাদিক। হঠাৎ সাদিকের স্পর্শে নীলা একটু কেঁপে উঠল এবং নীলারও রং পরিবর্তন হতে লাগলো। তারপর সাদিক বলল, আচ্ছা নীলা, তুমি এত সুন্দর কেন? তোমাকে যত দেখি ততই তোমার রূপে মুগ্ধ হয়ে যাই। আচ্ছা তাই বুঝি? কেন, আগে কি সুন্দর লাগতো না? আসলে সেটা না, কিন্তু তুমি যেন দিন দিন আরো বেশি সুন্দর হয়ে উঠছো, সেটা কি জানো? হ্যালো মিস্টার, কয়টা বাজে? কেন? অফিসে যাবেন না? যাবো তো। তো আমাকে ছাড়েন আর অফিসে চলে যান। ধুর, সারাদিন অফিস আর অফিস, ভালো লাগে না। এই বলে সাদিক রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে গেল। এখন সকাল 11টা। নীলা সোফায় বসে বসে টিভি দেখছে। হঠাৎ করে এমন সময়
ওই নিলয়ের ফোন। নীলার ভার্সিটির ফ্রেন্ড নিলয়। নীলা তো ফোনটা হাতে নিয়ে অবাক। নিলয় আমাকে কল করেছে। তারপর তাড়াহুড়ো করে রিসিভ করলো নীলা। হ্যালো, কেমন আছো নিলয়? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আমি ভালো কিনা সেটা তো জানোই। এসব এখন ভেবে আর লাভ কি? আচ্ছা বাদ দাও না ওসব। তুমি তো বিয়ে করেছো তাই না? একটা ছেলে সন্তান আছে, 6 মাস বয়স। আরে বাহ, তাহলে তো সুখেই আছো। আচ্ছা রাখছি, এখন অফিসে আছি। আচ্ছা, ভালো থেকো। কলটা কেটে গেল। তার 7 দিন পর নীলা প্রতিদিনের মতো সোফায় বসে বসে টিভি দেখছে, কিন্তু নীলার যেন কিছুই ভালো লাগছে না। সেজন্য নীলা সীমাকে ডাক দিল একটু গল্প করার জন্য, কিন্তু সীমা বলল সে ব্যস্ত। আর এদিকে নীলা বোরিং হয়ে বসে আছে, তাই মনে মনে ভাবলো একটু শপিং করলে কেমন হয়। শপিং করলে হয়তো মনটা ভালো হয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। রেডি হয়ে বেরিয়ে পড়ল শপিং করতে। যাবার আগে সীমাকে বলে গেল যে সাদিক আসলে যেন তাড়াতাড়ি নাস্তা রেডি করে ওকে খেতে দেয়। তারপর টানা 3 ঘন্টা ঘোরাঘুরি করে শপিং করার পর মার্কেট থেকে বের হয় নীলা। নীলা বের হয়েই দেখে শিপন সামনে দাঁড়িয়ে আছে। এজন্য নীলা শিপনকে পাশ কাটিয়ে যেতে চাইল, কিন্তু তারপরেও শিপন নীলাকে দেখে ফেলল। কি খবর ভাবি, শপিং করলে? হুম ভাবি, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। একথা শুনে নীলা লজ্জায় চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আচ্ছা ভাবি, চলো না, পাশে একটা হোটেল আছে, একটু। আজ পারবো না শিপন, তোর ভাইয়া বাসায় এসে পড়েছে মনে হয়। আরে ভাবি, কিছু হবে না, চলো প্লিজ। না শিপন, আজ আমি পারবো না। বলেই চলে যেতে লাগলো নীলা। তখনই শিপন বলে উঠল, কি বললে? পারবে না? তাহলে কি ভিডিও? নীলা থেমে গেল। শিপনও গ্রিন সিগন্যাল পেয়ে নীলাকে নিয়ে হোটেলে চলে গেল। এদিকে সাদিক বাসায় এসে বসে আছে, কিন্তু নীলার কোনো খবর নাই। কয়েকবার ফোন করলেও রিসিভ হয়নি, তাই একটু টেনশন হচ্ছে। সীমাকে বারবার প্রশ্ন করলেও সে বলে শপিংয়ে গেছে। আসলে সীমা এটা জানে যে নীলার দেরি হওয়ার কারণ কি, তাই সীমা টেনশন না করতে বলে নিজের কাজ করছে। তারপর সন্ধ্যার কিছুক্ষণ পর বাসায় ফিরল নীলা। দাঁড়াও নীলা, কোথায় ছিলে এতক্ষণ? এই তো শপিংয়ে গেছিলাম। কি 5 ঘন্টা লাগে তোমার শপিং করতে? নীলা চুপচাপ কোনো কথা না বলে উপরে চলে যাচ্ছে। সাদিকও নীলার পেছনে পেছনে উপরে গেল। নীলা রুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে ঢুকতেই সাদিক আবার প্রশ্ন করল, কি হলো নীলা, আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন? কি উত্তর দিব? কি উত্তর দিবা মানে? তুমি এতক্ষণ কি এমন কাজ করলে যে তোমার তো দেরি হলো বাসায় ফিরতে? সাদিক, চিল্লাবা না, সামিরা পাশের রুমে পড়ছে। এমন সময় হঠাৎ নীলার ফোন বেজে উঠল। নীলা ফোনটা নেওয়ার আগেই সাদিক ফোনটা নিয়ে রিসিভ করে কোনো কথা না বলে কানে ধরেই অবাক হয়ে যায়, কারণ ওপাশ থেকে নিলয় বলছে, কি ব্যাপার ভাবি, আজ নাকি তুমি শিপনকে টাইম দিয়েছো, তো আমাকে কি ভুলে গেছো? এপাশে সাদিক চুপ। নীলা ফোনটা নেওয়ার কোনো চেষ্টাও করল না, শুধু নিচের দিকে মাথা করে দাঁড়িয়ে আছে, কারণ সে সাদিকের মুখ দেখে বুঝে গেছে যে কলটা কে করেছে। তারপর নিলয় আবারও বলল, কি ব্যাপার ভাবি, কথা বলছো না কেন? ভাইয়া কি পাশে আছে? সাদিক এখনো চুপ করে সব শুনছে আর রেগে ফুলে উঠছে। আর নীলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু মুখে কোনো অনুশোচনা বা ভয়ের ছিটে ফোটাও নেই নীলার মনে। ওপাশ থেকে আবারও বলে উঠল, ও বুঝছি, আচ্ছা রাতে মেসেজ দিও। এখন রাখি বলেই লাইনটা কেটে দিল নিলয়। এসব কি নীলা, কতদিন থেকে চলছে এসব? সাদিকের প্রশ্নের জবাবে নীলা একদম সোজা জবাব দিল, তোমার আর সীমার সম্পর্ক যতদিন থেকে চলছে, আমারটাও ততদিন থেকে চলছে। সাদিক নীলার এমন কথা শুনে রীতিমতো অবাক। কি, সীমার আমার সম্পর্কে নীলা সব জানে? কি অবাক হচ্ছ? অবাক হওয়ার কিছু নাই, কারণ সীমা আমার কথা মতো এসব করেছে।
এই সব কিছু আমারই প্ল্যান। হঠাৎ নীলার এমন কথা শুনে সাদিক পুরো থ হয়ে গেল। কি বলছে এসব নীলা? আর নীলার কথাতেই এসব করছে সীমা? কিন্তু কেন? সাদিক তখন নিশ্চুপ হয়ে বিছানায় বসে পড়ল আর বসে বসে ভাবছে, আমি জানতাম একজন স্ত্রী তার সব কিছুর ভাগ অন্য কাউকে দিতে পারলেও কিন্তু তার স্বামীর ভাগ সে কখনো কাউকে দিতে চায় না, এমনকি দেয়ও না। কিন্তু নীলা নিজে থেকে সীমাকে আমার কাছে পাঠিয়েছে। সাদিক এসব কিছুতেই যেন বুঝতে পারছে না নীলা এসব করলো কেন। তারপর কিছুক্ষণের জন্য সাদিক ভুলেই গেছে যে একটু আগে সে তার বউ নীলার পরকীয়া সম্পর্কে জানতে পারল। কারণ সাদিকের মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরছে, নীলা আসলে কেন সীমাকে আমার কাছে পাঠালো। তখন সাদিকের মনে পড়তে থাকে সীমার সাথে কাটানো প্রথম সেই দিনের কথা, যেদিন সীমা নিজেই এসেছিল সাদিকের কাছে। আজ সাদিক কিছুটা বুঝতে পারছে সীমা কেন সেদিন নিচে থেকে সাদিকের সাথে ওসব করতে চেয়েছে। প্রিয় পাঠক পাঠিকা, চলুন শর্টকাট সে ঘটনা জেনে নেওয়া যাক। সেদিন যখন সাদিক আর নীলার বিয়ে 3 বছর চলছিল, তখনও স্বামীর আর জন্ম হয়নি। নীলা একটু কাজের জন্য বাইরে যায়। বাসায় শুধু সাদিক আর সীমা ছিল। সাদিক রুমে বসে কাজ করছিল আর সীমা বারবার রুমে আসা যাওয়া করছিল, কিন্তু সাদিকের সেদিকে কোনো মনোযোগ ছিল না। সে তার মতো কাজ করছিল। তার কিছুক্ষণ পর সীমা সাদিকের সামনে এসে বসে এমনি এমনি কিছু প্রশ্ন করতে লাগলো। এই যেমন, কি করছেন, কেন করছেন, এখন আপনার মুড কেমন, এইসব। আর সাদিকের দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসছিল। ওর হাসির মধ্যে একটা চাহনি ছিল, যেটা সাদিক কেন যে কোনো পুরুষই বুঝতে পারত। সাদিকও বুঝতে পারে, কিন্তু সে কোনো রিয়াক্ট করে নাই, কারণ ওর এসবের মধ্যে কোনো ইন্টারেস্ট ছিল না। এভাবে অনেকক্ষণ চলতে থাকে, কিন্তু সীমা এমন কিছু কাজ করছিল যা দেখে কোনো পুরুষই আর ঠিক থাকতে পারত না। সাদিক তাহলে কিভাবে পারবে? সেও পারল না। সাড়া দিল সীমার ইশারায়, তবে এক শর্তে, ও যেন কাউকে কিছু না বলে। সেই থেকে প্রায়ই তারা নীলাকে লুকিয়ে দেখা করত, কিন্তু ওসব যে নীলার প্ল্যান ছিল তা ভুলেও সাদিক বুঝতে পারেনি। কি হলো সাদিক, বসে আছো কেন? নীলার কথাই বাস্তবে ফিরল সাদিক। হ্যাঁ বলো। আমি বলবো নাকি তুমি বলবে? আমি আর কি বলবো, তুমি তো সবই জানো। আর আমি তো এই গল্পের মাস্টার মাইন্ড না, আমিও তোমার হাতের পুতুল এই গল্পে, তাই তুমিই বলো। কিন্তু এটা কেন করেছি সেটা জানো? না, সেটাই জানতে চাচ্ছি। সাথে তুমি নিলয়, শিপন এদের সাথে সম্পর্ক রাখছো কেন সেটাও। সাদিক, তোমার 2টা প্রশ্নের উত্তর একটাই আমার কাছে। আমি এগুলো করেছি তার কারণ অনেকটা তুমি। হ্যাঁ, অনেকটা তুমি। কারণ কিছুটা আমার ভাগ্য, আর সবচেয়ে বড় কারণটা হলো একটা মেয়ের চাহিদা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, শখ, স্বপ্ন, সাধনা, এসব কিছু পূরণের জন্য। আর একটা কথা কি জানো, আমি আসলে এসব করতে চাইনি, কিন্তু করতে বাধ্য হয়েছি। অনেক ভেবেছি, তারপর পা বাড়িয়েছি। এদিকে সাদিক নীলার কথা যতই শুনছে ততই যেন অবাক হচ্ছে। কি বলছো এসব নীলা? তুমি বাধ্য হয়ে করেছো মানে? আমি কি তোমাকে কখনো অপূর্ণ রেখেছি? হ্যাঁ রেখেছিলে। হ্যাঁ, তুমি অপূর্ণ রেখেছো। আর কি অপূর্ণ রাখছো জানতে চাও? প্লিজ নীলা বলো, আমি জানতে চাই। তারপর নীলা কোনো কথা না বলে সাদিকের হাত ধরে সাদিককে টেনে পাশের রুমের দরজার কাছে নিয়ে গেল। নিয়ে গিয়ে পাশের রুমে বসে বসে পড়তে থাকা স্বামীরার দিকে আঙ্গুল তুলে দেখিয়ে দিয়ে বলল, ওই মেয়েটাকে দেখেছো? ও তো আমাদের মেয়ে স্বামীরা। আমার এসব করার পিছনে আরেকটা কারণ হচ্ছে ওই পিচ্চি মেয়েটা। হোয়াট? সাদিক, কিন্তু প্লিজ সাদিক, এখান থেকে চলো। সামিরা এখন অনেকটা বড় হয়ে গেছে। সামিরার 4 বছর এখন, তাই আমি চাই না ও এসব শুনুক। আর আমি চাই না তোমার আমার কোনো কিছুই আমার মেয়ের জীবনকে প্রভাবিত করুক। তাই চলো, রুমে চলো। আর ডিনারের টাইম তো হয়ে এসেছে, তাই চলো সবাই আগে ডিনার করে নেই, তারপর তোমাকে সব বলবো। হ্যাঁ,
আজ আমি সব বলবো তোমাকে। তারপর সবাই যে যার মতো ডিনার সেরে নিল। নীলা, সাদিক, সামিরা, সীমা সবাই ডিনার সেরে সামিরাকে ঘুম পাড়িয়ে দিয়ে নীলা রুমে চলে আসলো। সাদিক আগে থেকেই বসেছিল রুমে। নীলা রুমে প্রবেশ করতেই সাদিক একটু নড়ে চড়ে বসলো, আর নীলাও এসে বসে পড়ল। কেউ কিচ্ছু বলছে না, দুজনেই চুপ। এভাবে প্রায় 20 মিনিট চলে গেল। তারপর নীলা উঠে 1 গ্লাস পানি পান করলো আর সাদিককে বলল, তুমি পানি খাবে? না থাক, আমার পানির পিপাসা পাইনি। ওকে। এবার বলো। বলছি। আচ্ছা সাদিক, ছেলেরা তার বউয়ের থেকে কি চায় বলো তো? কেন, জানো না? প্রশ্ন করো কেন? যা জানতে চাচ্ছি তাই বলো। একটা ছেলে তার বউয়ের থেকে সবচেয়ে বেশি যেটা আশা করে সেটা হলো অধিক বিশ্বাস আর ভালোবাসা। আর মেয়েরা? মেয়েরা কি চায় তার স্বামীর কাছ থেকে? মেয়েরাও সেটাই চায়, ট্রাস্টিং, কেয়ারিং, স্টেয়ারিং, এসব। কিন্তু মেয়েরা যে এসবের থেকেও আরো একটা জিনিস বেশি চায়, সেটা কি জানো? না, কি চাই বলো তো? সেটা হলো একটা বাচ্চা। সাদিক, তুমি দুনিয়ার এমন কোনো মেয়ে পাবে না যে মেয়ে মা হতে চায় না। সব মেয়েই চায় তার একটা বাচ্চা হোক, আর সেটা যে কোনো মূল্যেই। আর মা হবার ইচ্ছাটা একটা অদ্ভুত, যে দেখো না খবরের কাগজে বাচ্চা প্রসব করতে গিয়ে কত মেয়ে মারা যায়, তবুও কোনোদিন কোনো মেয়ের মুখে শুনেছো যে সে বলেছে আমি মা হব না? নীলার কথা শুনে সাদিক কিছুটা থ হয়ে গেল। মনে মনে ভাবছে, নীলা তো সত্যি কথাই বলছে। এত কিছুর পরেও মেয়েদের মা হবার আকাঙ্ক্ষা কমে না। তারপর আবার দুজন কিছুক্ষণের জন্য চুপ, কেউ কিচ্ছু বলছে না। তার ঠিক 10 মিনিট পর নীরবতা ভেঙে নীলা বলল, আচ্ছা সাদিক, তুমি কি জানো সামিরা কার মেয়ে? কার আবার? আমাদের মেয়ে? মানে তোমার আর আমার মেয়ে? না সাদিক, সামিরা আমার মেয়ে সেটা ঠিক, কিন্তু তোমার না। মানে? সামিরার বাবা তুমি নও, ওর বাবা অন্য কেউ। হোয়াট? তো কে স্বামীরার বাবা, বলো আমায়। বলছি। সামিরা আমার আর নিলয়ের মেয়ে, কিন্তু নিলয় সেটা জানে না। এবার সাদিক আর বসে থাকতে পারল না, উঠে দাঁড়িয়ে বলল, নীলা, তুমি কি ইয়ার্কি করছো আমার সাথে? না সাদিক, আমি একদম ইয়ার্কি করছি না। সামিরা সত্যি নিলয়ের মেয়ে। কিন্তু কিভাবে? কিভাবে সেটা আমি তোমাকে বোঝাতে পারবো না সাদিক, কিন্তু তুমি মানো আর না মানো, সত্যি এটাই। আর সত্যি কথা বলতে, তুমি বাবা হবে কেমন করে? তুমি তো কোনোদিন বাবা হতেই পারবে না। এবার সাদিক নীলার কথা শুনে থমকে গেল আর প্রচন্ড রেগে গিয়ে বলল, হোয়াট? জাস্ট স্টপ টকিং লাইক দিস। নীলা, তুমি তোমার পাপ ঢাকার জন্য আমাকে এভাবে দোষ দিতে পারো না। আমি সত্যিটাই বলছি, আর আমি যা বলছি তা সত্যি। ওকে ফাইন। আচ্ছা বলো, তুমি জানলে কিভাবে যে আমি বাবা হতে পারবো না? কিভাবে জানলাম? কিভাবে জানলে আমি বাবা হতে পারবো না? তাহলে শোনো। আমাদের বিয়ের 2 বছর পার হয়ে গেলেও যখন আমার গর্ভে সন্তান আসলো না, তখন আমি তোমাকে বলেছিলাম কথাটা, কিন্তু তুমি বলেছিলে ধৈর্য ধরতে। আমি ধৈর্য ধরলাম। এভাবে আরো 6 মাস চলে যায়, কিন্তু কোনো সাড়া পাচ্ছিলাম না আমি। তাই আমি বাধ্য হয়ে অনেকবার বেবি স্টিক দিয়ে টেস্টও করিয়েছি, কিন্তু আমি বারবার হতাশ হই। আর হ্যাঁ, তোমার মনে আছে সাদিক, তোমাকে নিয়ে আমি একদিন ডক্টরের কাছে গিয়েছিলাম, আর তোমার আর আমার ব্লাড স্যাম্পল দিয়ে আসছিলাম ডক্টরের কাছে। তারপর আরো অনেক টেস্ট করাই আমরা। হ্যাঁ মনে আছে, কিন্তু তুমি তো তখন বলেছিলে অন্য কথা। বলেছিলাম, কারণ আমি আগে শিওর হতে চেয়েছি যে সমস্যাটা তোমার নাকি আমার। তো তারপর কি হলো? ডক্টর কি বলেছে? 7 দিন পর রিপোর্ট আসে। ডক্টর রিপোর্ট দেখে বলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু উনি তোমার ব্যাপারে কনফিউশনে ছিলেন, আর উনি আমাকে আমাদের দাম্পত্য জীবন নিয়েও কিছু প্রশ্ন করেন। এই যেমন আমরা একসাথে থাকি কি না, প্রাইভেট প্রশ্নই বলতে পারো। তারপর আমি সব বলে দেই যে তুমি আমাকে কোনো কমতি রাখো নাই।
আর তুমি ফিজিক্যালি অনেক স্ট্রং, আমাকে সুখেই রেখেছো। এইসব শুনে উনি কিছুটা অবাক হন, কারণ উনি রিপোর্ট দেখে বললেন তোমার তেমন কোনো সমস্যা নাই, যা আছে তা সামান্য, তাহলে বাচ্চা আসতেছে না কেন? তারপর ডাক্তার সাহেব কিছুক্ষণ ভেবে বললেন, আপনি আরো কিছুদিন ধৈর্য ধরুন, হয়তো সমস্যাটা এমনি এমনি সেরে যেতে পারে। তারপর আমি আবারও 6 মাস অপেক্ষা করি, কিন্তু কোনো সাড়া পাচ্ছিলাম না। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। এজন্য আমি আমার কিছু বন্ধুদের কল করে বলি, কিন্তু ওরা বলে ডিভোর্স নিতে। কিন্তু তোমার সাথে ডিভোর্স নিতে হলে তো তোমায় কোনো কারণ দেখাতে হতো। যদি এমনি এমনি ডিভোর্স নিতাম তাহলে তুমি আবার কোনো মেয়েকে বিয়ে করতে, আর না হলে তোমাকে সব বলে দিতে হতো যে তুমি বাবা হতে পারবে না। এতদিন থেকে আমরা সংসার করে বুঝেছি তোমার মতো স্বামী সবার কপালে জোটে না। তুমি আমার সব চাহিদা মিটিয়েছো, সব চাওয়া পূরণ করছো, আর আমি তোমাকে ভালোভাবেই চিনি। তুমি এসব জানার পর অফিস কাজকর্ম সব ছেড়ে দিতে। তোমার প্রতি এতটা মায়া পড়ে গেছে যে তোমাকে এভাবে ছাড়তে ইচ্ছে করছিল না। আবার আমার ইচ্ছারও কোরবানি দিতে পারবো না। এমন সময় একদিন সীমা আসে আমার রুমে চা দিতে। এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর মাথা ঘুরে পড়ে যায়। তখন তুমি অফিসে ছিলে। আমি তাড়াতাড়ি করে উঠে ওকে ধরি। তারপর লক্ষ্য করলাম সীমা ভয়ে কেমন যেন গুটিয়ে যাচ্ছে। আমি বুঝতে পারলাম কোনো গন্ডগোল তো আছেই। তাই সীমাকে বললাম, কি হয়েছে? ও প্রথমে না বললেও পরে বলে ও অন্তঃসত্ত্বা। আমি তো এটা শুনে অবাক, কিন্তু ওর বাচ্চার বাবাকে সেটা বলতে চাচ্ছিল না ভয়ে। তারপর প্রথমে আমি তোমাকে সন্দেহ করি, কিন্তু পরে মনে পড়ে তোমার সমস্যার কথা। তাই ওকে এটা সেটা ভয় ভীতি দেখিয়ে জানতে পারলাম ওর সন্তানের বাবা নিলয়। কথা শুনে আমি পুরো থ হয়ে যাই। ওরা আমার বাসায় এইসব করেছে আর আমি জানি না। যাই হোক, সেদিন রাতে আমি আর ঘুমোতে পারলাম না। কি করব এই টেনশনে। তারপর হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো। মনে মনে ভাবলাম, আমাকে যে করেই হোক মা হতে হবে। যেহেতু তুমি সেটা পারবে না আর আমিও তোমাকে ছাড়তে পারবো না, তাই ভাবলাম সীমা এবং নিলয়কে ব্যবহার করব। পরের দিন নিলয় ফোন দিতে যাব, তখনই নিলয় নিজে থেকে আমাকে ফোন করে আর একটা সমস্যায় পড়েছে বলে আমার কাছে হেল্প চায়। আমার আর বোঝার বাকি ছিল না সমস্যাটা আসলে কি, তাই ওকে বাসায় আসতে বলি। কিছুক্ষণ পর নিলয় চলে আসে। তারপর ও বলার আগে আমি ওকে সব বলি, আর এও বলি যে আমি ওকে হেল্প করব, কিন্তু একটা শর্তে। আমি নিলয়কে বলি, তোকে আমি হেল্প করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। তারপর নিলয় আগে পিছে না ভেবে বলে, ঠিক আছে ভাবি, তুমি যা বলবা তাই করব, কিন্তু আমাকে বাঁচাও প্লিজ। তারপর নিলয়ের কথা শুনে বললাম, এবার বল কি করতে হবে, বল তোকে কিভাবে সাহায্য করতে পারি। যদিও আমি জানতাম আমাকে কি বলবে নিলয়। ভাবি, সীমার পেটের বাচ্চাটা নষ্ট করতে হবে। ভাবি, আমি ওকে বিয়ে করতে পারবো না। আর সীমাও রাজি অ্যাবর্শন করতে। সীমা জানে সব। আমরা দুজনে শুধু নিজেদের চাহিদা মিটিয়েছি, কিন্তু ভুলবশত বাচ্চাটা চলে আসে। আর সীমা জানে না কিভাবে অ্যাবর্শন করতে হয় বা কি কি করতে হয়। তুমি শুধু ওকে একটু হেল্প করবা, ডাক্তারের কাছে নিয়ে যাবা প্লিজ। ও, এই কথা। আচ্ছা, আমি দেখছি। তুই যা এখন, আমি সীমার সাথে কথা বলে দেখি। আচ্ছা ভাবি, ঠিক আছে। বলেই চলে গেল নিলয়। তারপর সাদিক কিছুক্ষণ পর সীমার সাথে কথা বলে এবং সীমাও দেখলো রাজি বাচ্চাটা নষ্ট করতে, কারণ সীমা জানে নিলয় সীমাকে কখনো বিয়ে করবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, নিলয়ের মতো সীমার মুখেও একই কথা, চাহিদা মেটানো। ওরা দুজন শুধুই নিজেদের চাহিদা মিটিয়েছে, আর যেহেতু ওরা এই বাচ্চাটাকে নিয়ে চিন্তিত, সেহেতু সে সেটারই ফায়দা নিল। নিলয় সীমাকেও বলল যে হেল্প করবে, কিন্তু শর্ত আছে। এবার নিলয়ের মতো সীমাও শর্তে রাজি। নিলয় যেন যা করতে যাচ্ছে সবই হয়ে যাচ্ছিল। তারপর কি করলে? তারপর আর কি, সীমার অ্যাবর্শন করালাম আর আমি সীমার সুস্থ হবার অপেক্ষা করতে লাগলাম। তার কিছুদিন পর বুঝতে পারলাম সীমা এখন সম্পূর্ণ সুস্থ। তাই প্রথমে সীমাকে শর্তের কথা বলি।
ওকে বলি যে আমার শর্ত হলো তোকে তোর স্যারের সাথে ফিজিক্যাল সম্পর্ক করতে হবে। কথাটা শুনে ও প্রথমে একটু চমকে যায়, কারণ কোনো মেয়ে কথা বলতে পারে সীমা হয়তো এটা এক্সপেক্ট করে নাই এবং কল্পনাও করে নাই। আর কোনো স্ত্রী যে তার স্বামীর ভাগ অন্য কাউকে দেবে সেটা তার ধারণার বাইরে ছিল। সো সীমা যেহেতু কথা দিয়েছিল তাই রাজি না হয়ে পারে নাই। আর আমি জানতাম ও রাজি হবেই, কারণ যে মেয়ে নিজের ইচ্ছায় নিলয়ের সাথে ফিজিক্যাল রিলেশন করতে পারে, আর যাই হোক ওর শারীরিক চাহিদা অনেক। আচ্ছা, কিন্তু নিলয়কে রাজি করালে কিভাবে? আমি জানি ও খুব ভালো ছেলে। কি ভালো ছেলে? তোমার মামাতো ভাই হচ্ছে একটা 1 নম্বর লুচ্চা। পুরী থেকে ছেড়ে কাউকে ছাড়ে না ও। আর যে ছেলে কাজের মেয়ের সাথে ওসব করে সে আবার ভালো হয় কিভাবে? আর ও আমাকে কতবার লাইন মেরেছে তুমি জানো? আর আমি জানতাম নিলয় আমাকে পছন্দ করে। আমাকে কাছে পাওয়া মানে নিলয়ের চাঁদ হাতে পাওয়ার মতো ছিল। আমি শুধু একদিন ওকে ইশারা করছি মাত্র, আর তাতেই কাজ হয়ে যায়। আর এভাবেই শুরু তোমারও আমার অন্য কারোর সাথে সহবাস। তুমি তো সীমার সাথে ভালোই কাটাতে, তাই আমি কোথায় যাই কি করি এসবের খুব একটা খেয়াল রাখোনি। রাতে তো দুজনকে ভালোই সামাল দিতে তুমি। আচ্ছা, বুঝলাম। তাহলে শিপনকে তোমার প্রয়োজন হলো কেন? শিপনকে আমার কোনো প্রয়োজন হয়নি, বরং আমি ওর প্রয়োজন হয়ে যাই। মানে? বললাম না, তোমার কাজে নীলয় 1 নম্বরের লুচ্চা, আর ওর জন্যই আমার শিপনকেও খুশি করতে হয়। আমি ঠিক বুঝলাম না নীলা। বুঝো নাই? তাহলে শোনো বলছি। আমার প্ল্যান ছিল আমি যখন বুঝতে পারবো যে আমি অন্তঃসত্ত্বা, তখন আমি নীলয়ের সাথে সব রকমের যোগাযোগ বন্ধ করে দিব এবং সীমাকেও বলবো চলে যেতে আমার বাড়ি থেকে। আমার প্ল্যান বাচ্চা পেটে আসলে সব শেষ। আর সব কিছু আমার প্ল্যান মতোই চলতে থাকলো। কিন্তু একদিন আমি সকালে বসে চা খাচ্ছিলাম, হঠাৎ তখন আমার বমি বমি ভাব হয়। আমি তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যাই, কিন্তু বমি হয় না। তারপর ওয়াশরুম থেকে আসতেই মাথা ঘুরে পড়ে যায়। আর তারপর দুপুরে হুঁশ ফিরি। আমার হুঁশ ফেরার পর সীমার কাছে জানতে পারি আমি নাকি ফ্লোরে পড়েছিলাম। ও এসে তুলে আমাকে। তারপর আমার সব মনে পড়ে। আর আমি তাড়াতাড়ি করে বাথরুমে গিয়ে বেবি স্টিক দিয়ে টেস্ট করি, দেখলাম পজিটিভ। সেদিন আমি অনেক খুশি হয়েছিলাম, কারণ অনেক কষ্টের পর আমি দেখা পেলাম সেই দিনের, যে দিনের জন্য আমি এতটা অপেক্ষা করেছি। তারপর সেদিন রাতে আমি তোমাকে কথাটা বলি, আর তুমিও অনেক খুশি হও। কিন্তু তুমি এটা জানতে না, এটা তোমার সন্তান নয় যে আমার পেটে বড় হচ্ছে। আর সেদিন তোমার খুশি দেখে মনে হয়েছিল আমি কোনো পাপ করিনি, কোনো অন্যায় করিনি সাদিক। আর মানুষ তো চাহিদা মেটাতে গিয়ে খুনও করে। সে কি মেনে নেয় যে সে অন্যায় করেছে? নেয় না, কারণ সে ভাবে সেটাই ঠিক, সে যেটা করেছে। তোমার কাছেও তাই মনে হয়েছে। আচ্ছা, যাই হোক, তারপর বলো। তারপর নিলয়কে বলে দেই যে আমি এখন অন্তঃসত্ত্বা, তাই তোর সাথে দেখা করতে পারবো না। কিন্তু আমি ওকে এটা বলিনি যে আমার পেটের সন্তান ওর, কারণ আমি সামিরাকে তোমার পরিচয়ে বড় করতে চেয়েছিলাম। আর যখন সীমাকে তাড়িয়ে দিব ভাবলাম, তখনই মনে পড়লো এখন আমি তো বেশি কাজ করতে পারবো না, তাই একজনকে আমাদের প্রয়োজন, তাই সীমাকেও রেখে দিলাম। তারপর? তারপর সামিরার জন্ম হলো। তুমি আমি দুজনে অনেক খুশি, অনেক আনন্দ চলে আসে আমাদের এই ছোট্ট ফ্ল্যাটটাতে। তারপর সামিরার বয়স যখন 1 বছর পূর্ণ হলো, তার কিছুদিন পর হঠাৎ একদিন নিলয় আমাকে ফোন করলো। আর আমি নিলয়কে সোজা বলে দেই আমি আর ওসব করতে পারবো না। কিন্তু নিলয় অনেক রিকোয়েস্ট করে শেষবারের জন্য দেখা করতে, তাই আমিও আর না করলাম না। দেখা করতে হোটেলে চলে যাই, আর গিয়ে দেখি নিলয় বসে আছে। আমাকে দেখেই সে উঠে আসে আর একটানে আমাকে ওর বুকে নিয়ে নেয়। তারপর ওর চাহিদা মেটানোর পর আমি যখন ক্লান্ত হয়ে শুয়ে আছি, এমন সময় শিপন ঢুকলো রুমে। আমি তো শিপনকে দেখে অবাক হয়ে বিছানার চাদর টেনে নিজেকে কোনো রকমভাবে ঢেকে নেই। আর নীলার দিকে তাকিয়ে দেখি ও হাসছে। আমি নীলয়ের শারীরিক চাহিদা মেটানোর পর যখন ক্লান্ত হয়ে শুয়ে আছি, এমন সময় দেখি শিপন রুমে প্রবেশ করলো। আর হঠাৎ আমি শিপনকে দেখে খুব অবাক হয়ে যাই।
আর নিলয়ের দিকে তাকিয়ে দেখি নিলয় হাসছে। তারপর আমি অবাক হয়ে নিলয়কে প্রশ্ন করলাম,